থেকে চারা, চারা থেকে গাছ, গাছ থেকে ফল, ফল থেকে বীজ, তারপর আবার চারা, আবার গাছ, আবার ফল, আবার বীজ। এই হলো বৃক্ষের জীবনচক্র। এমন চক্রের হিসাব আপনি চাইলে অন্য যে কোনো কিছুর সাথেই মেলাতে পারবেন। দীর্ঘদিন ধরে অপরাধ নিয়ে অনুসন্ধান করতে করতে আমরাও আকস্মিকভাবে একটি চক্র আবিষ্কার করে অবাক হয়েছি। অদ্ভুত সে চক্র, অপরাধ চক্র। এই চক্রে অপরাধ লালিত পালিত হতে হতে একটা সময় একটা পরিণতির দিকে যায়, তারপর সেখান থেকে আবার শুরু হয় নতুন করে। এটা বাছাই করার কি আপনি? দীর্ঘ পথ হেঁটে অনেক ঝুঁকি নিয়ে অনেক জটিল হিসাব নিকাশ মিলিয়ে কোনো একটি ঘটনাকে পরিণতিতে নিয়ে যাবার পর যদি দেখেন হঠাৎ করে সব কিছু শূন্য হয়ে গেছে, তখন আপনি শুধু হতাশ নন, হতবাক হবেন। অনেক দিন ধরে অনুসন্ধানের পর জাল টাকা বানানোর ব্যবসার একটি চক্রকে আপনাদের সামনে যখন তুলে ধরলাম, আপনারা যখন কেউ অবাক হলেন, কেউ বা আলোচনা শুরু করলেন, তখন আমরা হতবাক হয়েছিলাম। কারণ তারপর কি ঘটেছিল তা শুধু আমরাই জেনেছি। এপ্রিলের মাঝামাঝি ফেনীর পরশুরামের কাজী নজরুল ইসলাম একটি লোভনীয় ব্যবসার আমন্ত্রণ জানালো ইমতিয়াজ নামের এক যুবককে। ডিলারশিপ নিলে ইমতিয়াজ মাসে মাসে লাখ লাখ টাকা আয় করতে পারবে। 1,20,000 টাকা দিয়ে যদি আপনি এখানে নেন, ডিলারশিপ নেন, আপনি মাসে 50 লাখ টাকা এরা প্রসেস করে দিবে। নজরুল কয়েকটি ধাপে তার কোম্পানির কর্মকর্তা মোস্তফা, মুন্না যার প্রকৃত নাম মোমিন, ইসমাইল এবং মিজান যার প্রকৃত নাম আলমগীরের সাথে পরিচয় করিয়ে দেয় ইমতিয়াজকে। এত অল্প সময়ে এত টাকার ব্যবসা নিয়ে সন্দেহ হয়েছিল তার। সেই সন্দেহ শেষ পর্যন্ত সত্যি হয়েছিল। এবার দেখুন সেই আগের দৃশ্য। তার মানে নকল টাকার ছাপ দেওয়ার পর নকল বান্ডেলটি কৌশলে পরিবর্তন করে আসল টাকা দিয়ে মানুষের প্রাথমিক বিশ্বাস অর্জন করে এরা। আর এভাবেই প্রতারণা করে আসছিল চক্রটি। এরপর মাঠে নামলো তালাশ টিম আর সিআইডি। ধরা পড়ল মিজান, ইসমাইল, মুন্না আর মোস্তফা। পাওয়া গেল জাল টাকা তৈরির বেশ কিছু সরঞ্জাম। যে পেপারটা এখানে দেখা যাচ্ছে ওইটা আসলে একটা সাদা কাগজ, এটা কিছু না। তো ওইটা দিয়ে ওই পেপারটা দিয়ে কেমিক্যালটা দিয়ে এটা কালো করে আবার ওইটা দিয়ে ওয়াশ করলে এটা সাদা হয়ে যায়। আচ্ছা, তো এটা আসলে এখানে টোটালি বিষয়টা বোঝানো হয় যে আমরা এইভাবে টাকা তৈরি করতেছি, আসলে এটা হয় না। তো আপনি এ পর্যন্ত এই প্রতারণা কত লোকের সাথে করেছেন? আমরা মনে হয় 5 টাকা পাই না, আপনি আরো বেশি করেছেন, আপনি মিথ্যা কথা বলছেন। তবে আমরা ডিলার নিছি। এই ডিলার হয়েছে কতজন এরকম? মনে করেন বাড়িতে টোটালি ডিলার মিলে 108 জন। কিন্তু অন্য ঘটনা অপেক্ষা করছিল তারপর। অর্থাৎ ঘটনাকে শেষ মনে করে ফিরতে গিয়ে দেখি পেছনে অন্য ঘটনা শুরু হয়েছে। কিন্তু এমন প্রতারক অপরাধীরা এত তাড়াতাড়ি বাইরে আসে কিভাবে? আমরা কৌতূহল চেপে রাখতে পারি না, অথবা বলতে পারেন ঘটনায় আমাদেরকে টেনে নিয়ে যায়, কখনো সামনে কখনো পেছনে। তাই আমরা সিদ্ধান্ত নিলাম ছেড়ে আসা ঘটনার পিছু নেব এবার। আদালত থেকে জামিন পেল 4 জনই। অবাক ব্যাপার হলো তালাশ প্রচারের আগেই তারা কারাগারের বাইরে। জাল টাকার সরঞ্জাম সহ হাতে নাতে গ্রেপ্তারের পরও তাদেরকে একদিনের বেশি কারাগারে থাকতে হয়নি। সেই একদিনও থাকতে হতো কিনা যদি সরকারি ছুটির দিন না থাকতো আমাদের সন্দেহ হয়। কিন্তু এত সহজে ওরা জামিন পেল কিভাবে? 4 আসামির প্রোফাইল দেখে আমাদের কপালে চিন্তার ভাঁজ পড়ল। কারণ আলমগীর, মোমিন আর মোস্তফার বর্তমান ঠিকানা একই।
ঢাকার বনশ্রী এলাকার এল ব্লকের ২৪ নম্বর বাড়িতে থাকে তারা। আর ইসমাইলের ঠিকানা হচ্ছে যাত্রাবাড়ির ধনিয়ায়, কিন্তু বাড়ির কোনো নম্বর নেই। বনশ্রীর এল ব্লকের ২৪ নম্বর বাড়ির খোঁজে তালাশ টিম, কিন্তু সেই বাড়ি খুঁজে পাওয়া গেল না। বনশ্রী মানচিত্রের মধ্যে আপনার এই ২৪ নম্বর প্লট এল ৭ নম্বর রোডে ২৪ নম্বর প্লটটা আমাদের মানচিত্রের মধ্যেই নেই। তার মানে ভুয়া ঠিকানা ব্যবহার করেছে তারা, যা পুলিশের তদন্তেও ধরা পড়েনি। এবার স্থায়ী ঠিকানা কুমিল্লার পথে তালাশ টিম। কুমিল্লার বরুড়ার শিলমুড়ি গ্রাম, ৪ জনের মধ্যে একজন মোস্তফা কামালের বাড়ি এই গ্রামে। মোস্তফা বাড়িতে নেই, আছে তার স্ত্রী। আমার সাথে তো আজকে প্রায় মাসখানেক হচ্ছে যোগাযোগ হয় না আমার। মাসখানেক? কিন্তু এলাকাবাসী বলছে ভিন্ন কথা। 7:30 ফোনে 8টা বাজে দেখছি ওর রাস্তায়, বাড়ির পাশে রাস্তায় দাঁড়ানি। আরও কিছু নতুন তথ্য দিল এলাকাবাসী। যেদিন ঘটনা এদিন বিকেলে দিয়ে আমরা মোটরসাইকেল চালাই, তাহলে আমরা চিন্তা করি কি করে এই ঘটনা করার পরে দিবে এটা কেন আইলো এনে দি। সবাই অনুভব করছে যে চ্যানেলে ধরছে এই চ্যানেলে হয়তো কিছু টাকা দিয়ে দিছে, আর পুলিশ যারা যে থানা ধরছে এই থানা হয়তো কিছু টাকা দিয়ে তারা কয়েকজনে মিলে পাইয়ে গেছে এই কিসের। শুধু বরুড়ার এই ব্যক্তি নয়, এমন তথ্য আরও পাওয়া গেছে কুমিল্লার সদর দক্ষিণের সোয়াগাজী এলাকার মমিনের এলাকা থেকেও। চক্রটি এলাকায় প্রচার করেছে যে তালাশের যে পর্বে তাদের দেখানো হয়েছে সেই পর্বটি পুনঃপ্রচার বন্ধ করতে নাকি তারা তালাশ টিমকে 50 লাখ টাকা দিয়েছে। চেহারা না দেখানোর শর্তে এ তথ্য দিল একজন। এবার শুনুন সেই কথা। তালাশ টিমকে টাকা দেওয়ার কথা ছিল, ওরা ধারণা করছে যে এই মুহূর্তে আপনাদের 300 টাকা ফাইনালি এটা দিতে দিচ্ছি। আচ্ছা, 1,45 লক্ষ টাকা মানে টোটাল টিআইডি জবাব করতে হবে। মানে তাদের সাথে কন্ট্যাক্ট হয়েছে 1,45 টাকা। ভালো তো, আমাদের কাছে মাঝে মাঝে এমন খবরও আসে যে তালাশের নাম করে বিভিন্ন জায়গায় অর্থ দাবি করছে কেউ। আমরা শুধু এটুকু বলতে চাই যে আপনারা যদি কেউ এমন ঘটনার মুখোমুখি হন তাহলে নির্দ্বিধায় নিজেরাই ব্যবস্থা নিন। কিন্তু কথা সেটি নয়, খোদ পুলিশের হিসেবেই এই রাজধানীতেই প্রতি মাসে চুরি, ডাকাতি, ছিনতাই, অপহরণ আর হত্যাকাণ্ডের মতো ঘটনার সাথে জড়িত যে পরিমাণ অপরাধী ধরা পড়ে তাতে তো কোনো এক সময় এই রাজধানী অপরাধী শূন্য হয়ে পড়ার কথা, কিন্তু বাস্তবে কি তাই হচ্ছে? বাংলা সিনেমার নকল কপি বের করার অভিযোগে শ্যামপুর এলাকা থেকে গ্রেপ্তার হয় সুমন, রাজন, সাইফুল, দিন ইসলাম, লিটন ও মাসুদ। বেশ কিছু আলামতও পায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সকালে গ্রেপ্তারের পর 7 জনকে আদালতের কাঠগড়ায় হাজির করে পুলিশ, কিন্তু প্রথম শুনানিতেই জামিন পেয়ে যায় তারা। চলচ্চিত্রের কপিরাইট যদি কেউ বড় ধরনের ব্যবসায়িক উদ্দেশ্য করে থাকে তবে এটার শাস্তি আছে 4 বছর, কিন্তু যদি সে ওই রকম ব্যবসায়িক উদ্দেশ্যে করে না থাকে তাহলে সেটার পানিশমেন্ট আছে 6 মাস। সাখাওয়াত হোসেন, প্রতারণার মাধ্যমে 2.5 লাখ টাকা আত্মসাতের অভিযোগ তার বিরুদ্ধে। গুলশান থানা পুলিশ আটক করলেও আদালত থেকে জামিন পায়, একদিনও জেল খাটতে হয়নি তাকে। এই মামলার কাগজপত্র দেখে মনে হয়েছে যে জামিন দেওয়ার মতো, তাই ওনাকে জামিন দিয়েছে। বিচার পাওয়ার অধিকার সবার সমান, সে অপরাধী হোক বা ভুক্তভোগী। আইন অপরাধীকে বিচারের কাঠগড়ায় দাঁড় করায়, আর বিচার অপরাধীকে শাস্তির মাধ্যমে সংশোধনে ভূমিকা পালন করে। কিন্তু শাস্তি যখন গা-সওয়া হয়ে যায় তখন আদালত বা জেলখানাও অভ্যস্ততা হয়ে যায়। বিপত্তিটা হয় তখনই, কারণ অপরাধের আসা যাওয়া তখন চলমান হয়ে যায়। ঢাকা মহানগর মুখ্য হাকিমের আদালত। আলমগীর, মমিন, ইসমাইল আর মোস্তফা কামালের সেই মামলার শুনানির দিন। নিজেদের নির্দোষ প্রমাণ করতে আদালতে আসবে তারা। সকাল থেকেই আদালতের বারান্দায় তালাশ টিম। সকাল গড়িয়ে দুপুর, কিন্তু আসামিদের দেখা মিলছে না। সন্দেহ হলো মনে। সন্দেহ দূর করতে আদালতের জিআর শাখায়। তো আজকে ধার্য তারিখ ছিল, আজকে জামিনের শর্ত ভঙ্গ করায় তাদের বিরুদ্ধে পুনরায় ডাব্লিউ ইস্যু হয়েছে। তার মানে হাজিরা না দেয়ায় তাদেরকে আবারও আটক করবে পুলিশ। আমার কাছ থেকে জামিন নেওয়ার পরে আমার লাগে যোগাযোগ করেন না, আসামি না আসলে তো মনে করেন আমার কিছু করার থাকে না। আদালতে হাজিরা না দেয়া রহস্যজনক। কুমিল্লার দেবিদ্বার উপজেলার শাকতলা গ্রাম। এই গ্রামেই থাকে প্রতারক চক্রের কেমিক্যাল বস মোহাম্মদ ইসমাইল। বাড়িতে ইসমাইলের ছোট ভাই আবুল হোসেন। আমরা তো অবাক হয়ে গেছি, এই ধরনের কাজ করে
আমার ইমিউনিটি বড় আছে, আবার ছোট ভাইটা আর্মিতে আছে, ওদের থেকে রিটায়ার আসছে, আর জানাইলাম যে এই ঘটনা। কুমিল্লার সদর দক্ষিণের দড়িবট গ্রাম, প্রতারক চক্রের আরেক সদস্য আব্দুল মমিনের বাড়ি। এলাকাবাসী জানে ঢাকায় ভালো চাকরি করে মমিন, কিন্তু স্ত্রী বলছে 1 মাস আগেই বিদেশ চলে গেছে মমিন। কোথায় চলে গেছেন বুঝি নাই। কুমিল্লার বরুড়ার বাউকশা, প্রতারক চক্রের প্রধান ব্যক্তি আলমগীরের গ্রাম। প্রতারণার টাকাতেই গড়ে উঠেছে এই বাড়ি। কথা হলো আলমগীরের মা আমেনা বেগমের সাথে। কি আলমগীর ভাইয়ের বাড়ি? না। আলমগীর ভাই কই? এলাকাবাসীও কথা বলল আলমগীর সম্পর্কে। ইন্ডিপেন্ডেন্ট চ্যানেলে সেটা দেখাইছে, হ্যাঁ তাকে ধরছে। এখন জানি না কিসের বলে সে আবারও কিন্তু চলে আসে, কয় যে 17 লক্ষ টাকা খরচ করে যাবেন চলে আসছে। আইন তার নিজের গতিতেই চলবে, কিন্তু আইন যে মেনে চলে সে মানুষ, আইন যে প্রয়োগ করে সে মানুষ, আইন যে অবমাননা করে সে মানুষ, আইন যার উপর প্রয়োগ করা হয় সেও মানুষ। মানুষ যখন জড়িত তখন পারিপার্শ্বিক বাস্তবতা তো এড়িয়ে যাবার কোনো উপায় থাকে না। আর পারিপার্শ্বিক বাস্তবতা আছে বলেই ঘটনা কখনো কখনো এদিক ওদিক হয়ে যায়। আলমগীর, মমিন, ইসমাইল আর মোস্তফা কামালকে গ্রেপ্তারের পর মামলা করে সিআইডির পুলিশ পরিদর্শক মোহাম্মদ আরশাদ আলী মণ্ডল। মামলা বিশ্লেষণ করলে দেখা যাচ্ছে জাল টাকার সরঞ্জাম সহ হাতে নাতে ধরা পড়ার পরও মামলা করা হয়েছে 420, 406 ও 109 ধারায়। এতে যে কোনো আসামি সহজে জামিন পেয়ে যেতে পারে। আর এই সুযোগটি লুফে নিয়েছে আসামি পক্ষের আইনজীবী। আমি এটার ফাঁক বাইর বিশ্লে বার করবো, কোন কাউন্সে আমি জামিন পাই, আমি জাস্ট উঠে ধরবো যে আমি এই কাউন্সে জামিন পাই। এটা যদি যেগুলো পাইছে এগুলোর সাথে এই ধারাটা সংশ্লিষ্ট না। এটা ধারাই হলো 25-এর ক, স্পেশাল পাওয়ার 25-এর ক। কারণ আপনার কাছে জাল টাকা যে তৈরি করবেন ওইগুলো পাইছেন না। জাল টাকার মামলা দিতেন যে আমার টাকা দ্বিগুণ করে দেবো করে টাকা নিয়েছে 25-এর ক, স্পেশাল পাওয়ার 25-এর ক দ্বারা মামলা দিতেন, তাহলে মনে করেন যে এটা আটকাই দিচ্ছে, কিন্তু জামিন পাইতেন 100% বছর জেল থাকতে। তার মানে আলামত থাকার পরও মামলা দুর্বল হয়েছে পুলিশের কারণে। কিন্তু কেন? আমরা যে মাল জব্দ করেছি আমাদের সেকশন যথাযথ আছে, জামিনের বিষয়টা আদালতের এখতিয়ার। শুধুমাত্র দণ্ডবিধির 406, 420 ধারা উল্লেখ করা হয়েছে। এর মধ্যে 420 জামিনযোগ্য এবং 406 ধারা এই ক্ষেত্রে আদৌ প্রযোজ্য না। এই সুযোগে আসামি জামিন পেয়ে পার পেয়ে যাওয়ার মতো ক্ষেত্র সৃষ্টি হয়েছে। সঙ্গত কারণেই এই ধারণাটা সৃষ্টি হতে পারে যে উদ্দেশ্যমূলকভাবে এই জাতীয় দায়সারা গোছের অভিযোগ গ্রহণ করেন এবং যেন তেন একটি ধারায় মামলাটিকে রেকর্ড করেন, যার পরিণতিতে প্রকৃত অপরাধীরা পার পেয়ে যায়। সেই জাল টাকার ব্যবসায়ীদের আইনের হাতে তুলে দেওয়ার পরের ঘটনা থেকে শুরু করেছিলাম এবারের পর্বের অনুসন্ধান। পরবর্তীতে দেখা গেল পথ এতটা সহজ নয়, এর মধ্যেও অনেক অলিগলি আছে। তাই মূল পথ থেকে সরে গিয়ে আমাদেরকে কখনো কখনো আশপাশের অলিগলিতেও হাঁটতে হয়েছে। দেখেছি শুধু একটি নয়, এমন ঘটনা আরও অনেক ঘটে। ওই জাল টাকার ব্যবসায়ীদের ঘটনাতেই ফিরে যাব আবার, তবে তার আগে 4 মিনিটের বিরতি। বলেছিলাম একটি ঘটনা নিয়ে অনুসন্ধান করে একেবারে শেষে ফিরতে গিয়ে দেখি ঘটনা তখনও শেষ হয়নি। সেই ঘটনার সাথে প্রতিনিয়ত ঘটতে থাকা অনেক ঘটনারই মিল পাওয়া যায়। সেই মিল পেতে পেতে আমরা দেখেছি এটাও একটা চক্র। চলুন সেই ঘটনায় ফিরে যাওয়া যাক, যা আমাদেরকে পরিণতির তৃপ্তি দেয়নি। পুরান ঢাকার কাপ্তান বাজার হোটেল আল হাবিবের একটি কক্ষ থেকে জাল টাকার সরঞ্জাম সহ র্যাব 10-এর হাতে ধরা পড়ে আলমগীর সহ 2 জন। অর্থাৎ সিআইডির মামলা থেকে জামিন পেয়ে 15 দিনের মাথায় আবারও একই অপরাধ করেছে সে। এটা জাল টাকা ক্রয় বিক্রয়ের উদ্দেশ্যে নিজ দখলে রেখে 1974-এর 25-এর ক ধারায় আমরা মামলা দিয়েছি। এটা জামিনের মানে মোটামুটি আমরা যতটুকু জানি যে কমপক্ষে 3 মাসের আগে তো জামিন পাওয়ার কথা না। এবার আলমগীরের জেল থেকে বের হতে একটু কঠিন হয়ে গেল, কিন্তু অবাক ব্যাপার হলো এবারও 15 দিনের মাথায় জামিন পেয়ে যায় আলমগীর। তার পিতার অসুস্থতার কারণে জামিনে আছে,
7 দিনের অন্তর্বর্তীকালীন জামিন। অর্থাৎ বাবাকে মৃত্যুসজ্জায় দেখিয়ে 7 দিনের অন্তর্বর্তীকালীন জামিন নেয় আলমগীর। আমাদের সন্দেহ হলো, তাই চিকিৎসকের সনদ যাচাই বাছাইয়ে মোহাম্মদপুরের উত্তরা হার্ট সেন্টারে তালাশ টিম। 10 বছর চেম্বারই করেন, আমার সার্টিফিকেট দিবে কিভাবে? আলমগীরের অন্তর্বর্তীকালীন জামিনের 7 দিন শেষ। সকাল থেকে আদালতের 24 নম্বর কক্ষের সামনে নজর রাখল পুরো তালাশ টিম। দীর্ঘ সময় পেরিয়ে গেল, কিন্তু আসামি আলমগীর ও তার আইনজীবী মির্জা কামরুল হোসেনের দেখা মিলল না। আসামি কেন হাজির হলো না জানতে চাওয়া হলো জিআর শাখার পুলিশ কর্মকর্তার কাছে। আমরা তো আসামের ফেসি না, আমরা কাগজে দাব রাখবো আব্দুর রহিম, ওই আব্দুর রহিম যদি রহিম যদি করিম আছে গায় ওইটা আমরা তো তারা চিনি না। আসামির ছবি হিসেব থাকা লাগবে, বলতে লাভ। আমিও করব, আপনিও করবেন, যে আইনজীবী আছে আসামির কোনো ছবি নেই। মামলার নথিপত্রে চোখ পড়ল আমাদের। 2 দিনে আলমগীরের ভিন্ন ভিন্ন স্বাক্ষর দেখে সন্দেহ হলো। আসামি আসছে, উনি বললেন আচ্ছা বলেন। আচ্ছা, এই যে সিগনেচার যেটা করছে আলমগীর, এটা কি ওর নাম? 100%। আচ্ছা, তাহলে এই জায়গা হচ্ছে আলমগীর হোসেন, এই জায়গা মোহাম্মদ আলমগীর হয় কি হয়? আপনার কনফিউশন কেন? এটা কি আপনি? না আপনি এটা বাছাই করার কি আপনি? তার মানে আদালতের চোখ ফাঁকি দিয়ে অন্য ব্যক্তি আলমগীর সেজে জামিন নিয়ে গেছে। আসামিকে শনাক্ত করবেন তার যিনি বিজ্ঞ আইনজীবী। যদি কোনো ভুল ব্যক্তি অথবা ফলস পারসন আদালতে মূল আসামির পরিবর্তে হাজিরা দেন, তাহলে এই আসামিকে যিনি শনাক্ত করেছেন তিনি যদি তার বিজ্ঞ আইনজীবীও হন, তিনিও এই অপরাধের দায় থেকে অব্যাহতি পাবেন না। আপনি যখন কোনো অপরাধের শিকার হন, তখন আপনার একমাত্র কামনা থাকে যেন অপরাধীর সঠিক বিচার নিশ্চিত হয়। আইন কিন্তু আইনের জায়গাতেই থাকে, অপরাধীও কিন্তু সেই আইনের ফাঁক গলিয়ে বেরিয়ে যাবার চেষ্টা করতে থাকে বারবার। আর এ প্রক্রিয়ায় আরও মানুষের সংশ্লিষ্টতা লাগে। কাজী নজরুল ইসলাম টাকার পরিবর্তে ছাই পেয়ে তার জীবনটাও যেন ছাইয়ের মতো মূল্যহীন। এমন হাতে নাতে ধরিয়েও শেষ রক্ষা হলো না নজরুলের। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপর ক্ষোভও কম নয় তার। ধরার পরে তো আমার টাকাটাও পাইলাম না, এরপরে হেরো জামিনে বের হয়ে গেল। মনে হচ্ছে সমাজে বিদ্যমান অপরাধগুলো দূর করার প্রক্রিয়া একটা পিচ্ছিল বাঁশ বেয়ে বারবার উপরে ওঠার চেষ্টা করার মতো, কারণ যা হবার কথা তার অনেক কিছুই ফাঁক ফোকরের মধ্যে হারিয়ে যাচ্ছে। নারায়ণগঞ্জের রূপগঞ্জের মোহাম্মদ রাকিব হাসান ওরফে বাদল, তার বিরুদ্ধে মাদক ও প্রতারণা সহ 1 ডজনের বেশি মামলা রয়েছে বেশ কয়েকটি থানায়। প্রতারণায় বাদলের পেশা, কখনো বিচারপতি, কখনো ম্যাজিস্ট্রেট, কখনো নারীও সাজে সে। ধরা পড়ে, জেলে যায়, আবার ছাড়া পায়, আবার প্রতারণা করে। বিচার যেন ডাল ভাত হয়ে গেছে তাদের কাছে। এসব কারণেই আলমগীর, মমিন, ইসমাইল, মোস্তফা আর বাদলদেরকে বিচার কখনো ভয় দেখাতে পারে না। তারাও অপরাধের পথ থেকে সরে না। চুরি, ছিনতাই আর প্রতারণার মতো অপরাধগুলোও কমে না। আমাদের অপরাধী যারা থাকেন তারা শাস্তি পান, তারা অপরাধ করেন, কিন্তু পরিশেষে তাদের মধ্যে আত্মশুদ্ধি আসে না। এসব ঘটনাকে পুরো অপরাধ বা বিচার ব্যবস্থার সার্বিক চিত্র বলা যাবে না, কারণ তাহলে তো সমাজে অরাজকতা তৈরি হতো। একটা ব্যাপার খেয়াল করবেন, যে কোনো সামাজিক সমস্যা বা অপরাধ তুলে ধরার পর করণীয় সম্পর্কে আমরা বেশিরভাগ সময় কোনো মন্তব্য করি না। এবারও করিনি, কারণ আমরা বিশ্বাস করি যে কোনো অপরাধ সুষ্ঠুভাবে তুলে ধরতে পারলে তার সমাধানে কি করণীয় তা নির্ধারণ করা কোনো বড় চ্যালেঞ্জ নয়। এবার যেতে হবে। আজ চলে যাচ্ছি, কিন্তু যাচ্ছি না। পরবর্তী অনুসন্ধান শেষে তালাশ টিম আবারও এসে দাঁড়াবে আপনাদের সামনে। দর্শক, আপনাদেরকে নিয়ে, আপনাদের জন্য এই অনুষ্ঠান। লিখুন এই ঠিকানায়। প্রযোজক তালাশ, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন, 149 150 তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা 1208। ইমেইল করতে পারেন talash@independent24.tv এই ঠিকানায়। আপনার অনুসন্ধানী মনের দরজা জানালা খোলা রাখুন। কিছু বেরিয়ে এলে আমাদেরকে জানান। তালাশ টিম থাকবে আপনার সাথে।